দীর্ঘ ৪২ বছর পর মীমাংসিত ইস্যু নিয়ে হঠাৎ দেশের ভেতর এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আওয়ামী লীগের বাম ঘরানার মিডিয়া কর্মীরা। যুদ্ধ অপরাধের নামে একে একে আদালতে হাজির করা হয় বাংলাদেশের ইসলামী আন্দোলনের শীর্ষ ব্যক্তিদের। সাজানো বিচারালয়ে পছন্দ মতো রায় পেতে তারা দলীয় ক্যাডার বাহিনীকে নিয়োগ দেয় দেশের সর্বোচ্চ আদালতে। ইচ্ছে মতো আইনকে সাজানো হয় পৃথিবীর সব আইনকে লঙ্ঘন করে। দেশ বিদেশের বিজ্ঞ আইনজীবীরা তুলে ধরেন সেই কথিত ট্রাইব্যুনালের আনাড়িপনাগুলো। ইন্টারন্যাশনাল শব্দটার অপব্যবহার হচ্ছে। কোর্টে যেতে পারবেন না, 102 এক্সক্লুড করে দিয়েছে। 102 এক্সক্লুড করা মারাত্মক ব্যাপার। সুতরাং যেখানে ডিটারমিন্ড ন্যায় বিচারের নামে প্রহসন, ডিটারমিন্ড, এটার সম্বন্ধে আর কি বলবো? যেখানে প্রতিটা সেকশনে যেখানে গলত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিপরীত একটা প্রভিশন করেছে এই আইনে যে সাক্ষীকে যাই জিজ্ঞাসা করা হবে তাই বলতে হবে। সেই কথাটা যদি তার নিজের বিরুদ্ধেও যায় তাও বলতে হবে, কিন্তু সেটা বলার জন্য তাকে প্রসিকিউট করা হবে না। এখন চিন্তা করুন, এই যে একটা সাংঘাতিক জিনিস করেছে, এটাতে শত শত সাক্ষী বানানো যাইব। তুই শত শত সাক্ষী বানানো যাইব, কারণ সে যদি মিথ্যা কথা বলে যায় যে আমাকে এটা করেছে সেটা করেছে, আমি তার সাথে ছিলাম, আমিও ওই অপরাধের সঙ্গী, এই মার্ডারে আমিও সঙ্গী ছিলাম, এই কথা যদি একজনে বলে তখন তার সাজা হবে না। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো নয়, জাতীয় ট্রাইব্যুনালও নয়, এমনই মন্তব্য করলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন বিষয়ক বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। Well, this morning we've received only the reports through the media that he has been convicted of 5 counts. তারপরও থেমে থাকেনি বিচারের নামে প্রহসন, বন্ধ হয়নি বিচারিক হত্যা। 12ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জঘন্য বিচারিক হত্যার কালিমা লেপন করা হয় কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধিক্কার আর নিন্দা। उनको सजा मौत दी गई। मैं आपको इसके जुडिशियल मर्डर की सिर्फ एक चीज कहना चाहता हूं कि इनका केस लड़ रहे थे एक इंटरनेशनल ह्यूमन राइट्स ऑर्गेनाइजेशन जो हेड जिसका नाम है रिप्रीव, क्लाइव स्टैटिट स्मिथ इनका केस लड़ रहे थे और उन्होंने मुझे बताया था कि ये बेकसूर हैं, जिन चार्जेस पे इनको सजा मिलने वाली है। তবু থেমে থাকেনি হিংস্র বাঘিনীর জিঘাংসা। অবশেষে সে নিজেই প্রকাশ করলো তার জিঘাংসার কথা। জন কেরি উনি নিজে আমাকে ফোন করেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন ফোন করেছেন, কাদের মোল্লা যেন ফাঁসি না হয়। বলেন বাংলাদেশে কোন লোকটা আছে যে এই ধরনের ফোন পেলে পরে তারপরেও সেটা অটল থেকে কাজ করতে পারবে? কার এই সাহসটা আছে তাই বলেন? পারবে কেউ? কেউ পেরেছে? শুধু এখানে না, আরো কত জায়গার থেকে এই সাহস দেখাতে পারে বঙ্গবন্ধুর কন্যা, এটা মনে রেখে দেন, আর কেউ না। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দম্ভক্তি, বিচারকদের স্কাইপি কেলেঙ্কারিতে দেশের মানুষ এবং সারা বিশ্বের আইনজীবীরা জেনে গেছে বিচার নামক প্রহসনের কথা। এরপর স্বয়ং প্রধানমন্ত্রীও জানালেন কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে তাকে নির্মম হত্যাকাণ্ডে তার অনড় অবস্থানের কথা। সেই সাথে এও জানালেন কে বা কারা এই বিচার নিয়ে দারুণ অস্থির। তিনি তাদের আশ্বস্ত করলেন অস্থির হবেন না, শেখের বেটি সবই পারে। জামাত ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অস্থিরতার কিছু নেই, সময় মতো সব হবে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে দেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিদের ফাঁসির বন্দোবস্ত চলছে, অন্যদিকে তাতেও মন না ভরায় দলের বিচারেও একটা হয়েছে বাম ঘরানার মিডিয়া কর্মীরা। তারা বারবার প্রমাণ করতে চেয়েছেন এই বিচার জাতির দাবি, কিন্তু জাতি যে বিচারের নামে জামাত নেতাদের হত্যা কখনোই চায়নি তার প্রমাণ মিলল উপজেলা নির্বাচনে। সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলি উপেক্ষা করে ভোট দিয়ে যায় জামাত সমর্থিত প্রার্থীদের। এতেই যেন আরো বেশি হতাশ হয়ে পড়ে ইসলামের শত্রুরা। কিন্তু তাতেও সফল না হয়ে এবার বিচারকদের ওপর আরো বেশি চাপ প্রয়োগের জন্য তৈরি করে নতুন এক ড্রামা। একদিকে আওয়ামী বাম মিডিয়া কর্মীরা খোয়াব দেখেন সরকার ও জামাতের মধ্যে আপোষ রাফার। যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আছে 1973 এবং যেটাকে সংশোধন করা হয়েছে, সেই আইনের মধ্যে
কিন্তু এরকম কোনো রাজনৈতিক দলকে বিচার করা এবং তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। তদন্ত রিপোর্ট একটা আছে সঠিক, কিন্তু এই পর্যায়ে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলি বিবেচনা করে আমাকে এগিয়ে যেতে হবে। জামায়াতের সাথে আওয়ামী লীগের কোনো সমঝোতা হতে পারে না বা এর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে সরকার নির্বিচার হত্যাযজ্ঞ চালায় জামাত শিবিরের উপর। এসব হত্যাকাণ্ডের একটিরও ব্যাখ্যা দিতে পারেনি সরকার। একটি হত্যাকাণ্ডকেও চ্যালেঞ্জ করেনি বিচার বিভাগ, কারণ বিচারকরা বরাবরই নির্বাহী ক্ষমতার কাছে অসহায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসায় সংসদ সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে। কথায় বাচ্চাই বলে কি আমাকে অ্যারেস্ট করো, ওই বেঞ্চের জজ সাহেবরা তাহলে তদন্ত করবে আর তারাই তথ্য দেবে, তারাই সব ব্যবস্থা করবে। মানে সরকারের দায়িত্ব থাকে কোথায়? দায়িত্ব তো ওই বেঞ্চই নিয়ে নিয়েছে। কি ভয় হচ্ছে কন্টেম্প করবে? আমি কেয়ার করি না। সরাসরি আদালতকে কটাক্ষ করা সত্ত্বেও আমাদের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট আদালত এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। তা আমরা মনে করি এই ব্যবস্থা না করার পিছনে আমাদের বিচার বিভাগ অত্যন্ত দুর্বল, তাই প্রমাণিত হবে। তবে মিডিয়া কর্মীদের কাছে গণহত্যার জন্য উস্কানিমূলক রিপোর্টের পরিবর্তে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদই প্রত্যাশা করে মানুষ। নতুবা রাজনৈতিক হত্যাকাণ্ড, নিরীহ মানুষকে গুলি করে পঙ্গু বানানো ও গণহত্যার দায় নিয়ে সুখী হতে পারবে না কোনো সাংবাদিক পরিবার। তাদেরই প্রশ্রয়ে দানবীয় অন্যায় তাদেরই উপর বর্তাবে একদিন।